শতাংশ বা পার্সেন্টেজ নামটা শুনলেই কি মনে হয় ইস আবার সেই বোরিং অঙ্ক? আরে একদমই না। চলুন আজ একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে দেখি এই ছোট্ট একটা আইডিয়া মানে এই পার্সেন্টেজ কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে একেবারে অন্যভাবে চিনতে সাহায্য করে। তো কোথায় যাব আমরা? চলুন সোজা চলে যাই একটা গ্রামের মেলায়। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, চারদিকে নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ, মানুষের হাসাহাসি, আর ঠিক এখানেই এই মেলার ভিড়েই খুব সাধারণ একটা টাকার হিসেব আমাদের জন্য গণিতের একটা বিশাল শক্তিশালী ধারণার দরজা খুলে দেবে। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, তো গল্পের শুরুটা করা যাক। সবার আগে জানা দরকার এই মেলায় ঘুরতে যাওয়ার জন্য কার পকেটে কত টাকা ছিল। তো হিসেবটা এমন, দাদার কাছে ছিল ৭৫ টাকা, আমাদের গল্পের যে বর্ণনাকারী তার কাছে ছিল ৫০, আর সবচেয়ে ছোট বোনের কাছে ছিল ৩৫ টাকা। সব মিলিয়ে তাদের তিনজনের কাছে মোট ছিল ১৬০ টাকা। এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের সব হিসেব নিকেশ কিন্তু এই ১৬০কে ঘিরেই হবে। আচ্ছা, টাকা তো জানা গেল, কিন্তু কে কাটছে ধনী বা কার কাছে কত কম, এটা তুলনা করার সবচেয়ে ভালো উপায়টা কি হতে পারে? আর ঠিক এখানেই চলে আসছে আমাদের আজকের হিরো, মানে আমাদের আলোচনার মূল বিষয়। একদম সহজ হিসেব। দাদার কাছে ৭৫, বর্ণনাকারীর কাছে ৫০, মানে দাদার কাছে ২৫ টাকা বেশি আছে। ২৫ টাকা। কিন্তু এই ২৫ টাকা বেশি কথাটা কি পুরো ছবিটা তুলে ধরছে? মানে এই ২৫ টাকার আসল গুরুত্বটা কি? এই তো, এটাই হলো আসল প্রশ্ন। ২৫ টাকা তো বেশি বটে, কিন্তু এই তুলনাটাকে আরও মিনিংফুল, আরও সহজে বোঝার মতো করা যায় কিভাবে? যদি এমন একটা সিস্টেম থাকতো যেটা দিয়ে সব কিছু মাপা যায়, তাহলে কেমন হতো? আর সেই ম্যাজিক্যাল সিস্টেম বা সার্বজনীন মাপকাঠিটাই হল শতকরা, মানে পার্সেন্টেজ। এর কাজটা খুব সিম্পল, যে কোনো সংখ্যাকে ১০০-র একটা অংশ হিসেবে দেখানো, আর যেই না এটা করা হয় সব তুলনা যেন একই ভাষায় কথা বলতে শুরু করে। চলুন তাহলে হাতে কলমে হিসেবটা করেই ফেলি, কি বলেন? প্রথমে আমরা দেখলাম পার্থক্যটা হলো ২৫ টাকা। আচ্ছা, তুলনাটা কার সাথে করা হচ্ছে? বর্ণনাকারীর ৫০ টাকার সাথে, তাই তো? তো এই ৫০ টাকাই হলো আমাদের বেস বা ভিত্তি। এর পরের কাজটা হলো পার্থক্য, মানে ২৫কে এই ভিত্তি মানে ৫০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করা। আর রেজাল্ট? ওয়াও, 50%। মানে দাদার কাছে শুধু ২৫ টাকা বেশি না, দাদার কাছে বর্ণনাকারীর চেয়ে ৫০% বেশি টাকা আছে। দেখুন কথাটা কত পাওয়ারফুল হয়ে গেল। তাহলে মূল আইডিয়াটা কি দাঁড়ালো? এটাই যে পার্সেন্টেজ ব্যবহার করলে যে কোনো তুলনা অনেক বেশি পরিষ্কার আর সহজবোধ্য হয়ে ওঠে, কোনো কনফিউশনই থাকে না। বেশ, আমরা তো তুলনা করা শিখে গেলাম। এবার চলুন আবার মেলার গল্পে ফেরা যাক, দেখি খরচে হিসেব করতে গিয়ে এই পার্সেন্টেজ আমাদের কিভাবে সাহায্য করে। তো মেলায় ঢুকে প্রথমেই সবার চোখ পড়ল বড় নাগরদোলাটার দিকে, আর তাতে চড়তে গিয়ে খরচ হয়ে গেল ৪০ টাকা। এখন প্রশ্নটা হলো, তাদের মোট টাকার কতটা অংশ এই একটা রাইডেই খরচ হয়ে গেল? হিসেবটা কিন্তু আগের মতোই সহজ। এখানে খরচ হওয়া অংশটা হলো ৪০ টাকা, আর পুরোটা কত ছিল মনে আছে? ঠিক ১৬০ টাকা। তো আমরা ৪০কে ১৬০ দিয়ে ভাগ করলাম, তারপর ১০০ দিয়ে গুণ, আর পেয়ে গেলাম ২৫%। মানে তারা তাদের মোট টাকার ২৫% এক ঝটকায় খরচ করে ফেলেছে। একবার ভাবুন তো ব্যাপারটা, মোট টাকার পুরো ৪ ভাগের ১ ভাগ, মানে কোয়ার্টার, শেষ হয়ে গেল শুধু একটা নাগরদোলায় চড়তে গিয়েই। যখন আমরা বলছি ২৫%, তখন খরচের গুরুত্বটা যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছে, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু মেলাতেই শেষ নয়। পার্সেন্টেজের এই শক্তিটা কিন্তু শুধু মেলা বা পকেটের টাকার হিসেবেই আটকে নেই। মেলা থেকে শুরু করে চাষের ক্ষেত, সব জায়গায় খেলা। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ঠিক যেমন একটা নাগরদোলায় চড়ার খরচ বাড়তে বা কমতে পারে, তেমনি একটা খামারে ফসলের ফলন বা বাজারের সবজির দামও কিন্তু কনস্ট্যান্টলি ওঠানামা করে। আর এই পরিবর্তনটা ঠিকঠাক বোঝার জন্যই আমাদের পার্সেন্টেজকে দরকার। যেমন ধরুন একেবারেই একটা বাস্তব উদাহরণ, একজন কৃষক ভালো বীজ ব্যবহার করার ফলে তার ফসলের ফলন 30% বা ৩০% বেড়ে গেছে। ধরুন আগে তার ফলনের দাম ছিল ১২২০ টাকা, এখন 30% বৃদ্ধি মানে কি? মানে হলো আগের 100%-এর সাথে আরও 30% যোগ হবে।
তার মানে নতুন ফলনের মূল্য হবে আগের মূল্যের 130%। সোজা হিসেব 1220কে 13 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ। নতুন মূল্যটা দাঁড়ালো 1586 টাকা। দেখলেন তো পার্সেন্টেজ ইনক্রিজ বা বৃদ্ধি হিসেব করা কতটা সহজ? তবে হ্যাঁ, পরিবর্তন তো আর সবসময় ভালো খবর নিয়ে আসে না। যেমন ধরুন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল 20%। এটা তো আমাদের সবার রান্নাঘরের খুব পরিচিত একটা সমস্যা, তাই না? এখন প্রশ্ন হলো, একটা পরিবার তাদের মাসিক বাজেট ঠিক রাখতে কি করবে? আর এর সমাধানটাও কিন্তু ওই পার্সেন্টেজের মধ্যেই লুকিয়ে আছে। যদি তারা আগের মতোই টাকা খরচ করতে চায়, তাহলে তাদের পেঁয়াজ খাওয়া কমাতে হবে কতটুকু? 16/3 ভাবুন একবার, কত প্র্যাকটিক্যাল একটা সমস্যার সমাধান করে দিচ্ছে এই সাধারণ গণিত। তাহলে এতক্ষণে আমরা যা কিছু দেখলাম, চলুন সেই বৃদ্ধি আর পরিবর্তনের মূল আইডিয়াগুলো আরেকবার ছালিয়ে নেওয়া যাক। তো মূল ব্যাপারটা একদম জলের মতো সোজা। যখন আমরা পার্সেন্টেজ বৃদ্ধি বা ইনক্রিজের কথা বলি, তার মানে হলো আমরা আসলটার সাথে কিছু যোগ করছি। তাই নতুন ভ্যালুটা 100%-এর বেশি হবে। আর যখন হ্রাস বা ডিক্রিজের কথা বলি, তখন আসলটা থেকে কিছু বাদ দিচ্ছি। তাই নতুন ভ্যালুটা হবে 100%-এর কম। যেমন 30% বৃদ্ধি মানে হলো মোট 130%, আর 20% হ্রাস মানে হলো বাকি রইল 80%। সিম্পল। আরেকটা দারুণ ব্যাপার আছে কিন্তু, এই যে আমরা পার্সেন্টেজ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আর ডেসিমাল বা দশমিক নিয়ে কথা বলি, এগুলো আসলে একই মুদ্রার এপিট ওপিট। মানে একই জিনিসকে প্রকাশ করার 3টা আলাদা স্টাইল। যেমন যখন আমরা বলি 15%, সেটার মানেই হলো 20 ভাগের 3 ভাগ, আবার সেটার মানেই হলো 0.15। একই কথা, শুধু বলার ভঙ্গিটা আলাদা। তাহলে এরপরে যখন কোনো দোকানে গিয়ে দেখবেন যে কোনো জিনিসের দামে 20% হাইক হচ্ছে বা কোনো পছন্দের জিনিসে 15% ডিসকাউন্ট চলছে, সেই হিসাবটা কি এবার মনে মনে করে নেওয়া যাবে না? এই যে কোনো কিছুকে পার্সেন্টেজের চোখে দেখার ক্ষমতা, এই শক্তিটা কিন্তু এখন আমাদের সবার হাতে।